প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা 2027 সালে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, দেখো তোমাদের ভূগোলে দেখো তোমাদের সম্পূর্ণ 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের 100% কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় দিতে চলছে সেই কোয়েশ্চেন সাজেশন তোমাদের সম্মুখে তুলে ধরছি। গতবারে 2026 সালে তোমরা জানো তোমাদের যা দিয়েছি 100 এর মধ্যে 100% কিন্তু কমন পড়েছে। তো আজকে এই মুহূর্তে তোমরা যারা 2027 সালে ভূগোল যে সাবজেক্টের তোমাদের দেখো মাধ্যমিক, সেই মাধ্যমিকের ভূগোল সাবজেক্টে কিন্তু দেখো তোমাদের রয়েছে 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের সাজেশন। দেখো তোমাদের মাধ্যমিক 2027, এই 2027 সালে তোমাদের ভূগোল সাবজেক্টে দেখো রয়েছে ফাইনাল 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 এক্সাম সাজেশন প্রশ্ন। দেখো তোমাদের এখন দেখো এই মুহূর্তে তোমরা জানো তোমাদের 2 নম্বরের সাজেশন দিয়েছি। সেই 2 নম্বরের সাজেশন তোমরা প্লে লিস্ট থেকে, হ্যাঁ এই ভিডিওর নিচে দেখবে প্লে লিস্ট রয়েছে কিংবা ডেসক্রিপশন রয়েছে, হ্যাঁ তোমরা সেই ডেসক্রিপশন থেকে তোমরা কিন্তু দেখো সেখান থেকে 2 নম্বরের সাজেশন দেখে আসতে পারবে। তো চলো এই মুহূর্তে আমি তোমাদের 3 নম্বর এবং 5 নম্বরের সম্পূর্ণ প্রত্যেকটি অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে একদম উপগ্রহ কিংবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পর্যন্ত তোমাদের টোটালি কভার করে দিচ্ছি সাজেশন 2027 মাধ্যমিক। চলো দেখে নেওয়া যাক প্রাকৃতিক ভূগোল। দেখো প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। দেখো এখান থেকে আমি 3 নম্বরের, প্রথমে আমি 3 নম্বরের বলবো, তারপরে তোমাদের 5 নম্বরের বলবো। প্রথমে 3 নম্বরের মধ্যে রয়েছে দেখো নাম্বার 1 ডবল স্টার। হিমরেখার বা হিমরেখার হিমরেখা বা হিমরেখার উচ্চতা সর্বত্র কিংবা সব ঋতুতে সমান হয় না কেন? দেখো আমরা জানি একটি নির্দিষ্ট উচ্চতায় জল জমে বরফে পরিণত হয়, আর নির্দিষ্ট উচ্চতায় বরফ গলে 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 জলে পরিণত হয়। তো দেখো এই যে রেখাটি রয়েছে, যে রেখাটি মানে আলাদা করে, অর্থাৎ তুষার এবং জলকে যে রেখা দ্বারা আলাদা করে তাকে কিন্তু বলা হয় হিমরেখা। এই হিমরেখার উচ্চতা কিন্তু সব ঋতুতে সমান হয় না। নিরক্ষীয় অঞ্চলে কিংবা মেরু অঞ্চলে কিংবা নাতিশীতোষ্ণ অঞ্চলে এক এক সময় কিন্তু এর উচ্চতা, মানে হিমরেখার উচ্চতা আপ ডাউন করে। এরপরে রয়েছে দেখো ভিভিআই ট্রিপল স্টার। দেখো বলা হয়েছে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো। দেখো আমরা জানি সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না। কিছু কিছু নদী আছে সেই নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠে। এই বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো কি রয়েছে, একই কোয়েশ্চেন, ঠিক আছে। অথবা বলতে পারে ভারতের পূর্ব বাহিনী নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে উঠেছে, ঠিক আছে, এরকম কোশ্চেনও দিতে পারে, কিন্তু কোশ্চেনের উত্তর কিন্তু একই। এরপরে রয়েছে ট্রিপল স্টার। কি রয়েছে, অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি, চিত্র সহ ব্যাখ্যা করো। আমরা জানি তোমরা জানো, দেখো অশ্বক্ষুরাকৃতি যে হ্রদ রয়েছে, সেই অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি করার বা সৃষ্টি হওয়ার পেছনে কি কারণ রয়েছে, ঠিক আছে, সেই কারণগুলো তোমাদের কিন্তু দেখো ব্যাখ্যা করতে হবে। ওকে, সেই অশ্বক্ষুরাকৃতির হ্রদ কি করে সৃষ্টি হয় ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে ভিভিআই রয়েছে, নদীর পার্বত্য প্রবাহে ক্রিখাত ভি আকৃতি, এখানে ভি আকৃতি বলেছে, নদীর পার্বত্য প্রবাহে যখন থাকে তখন ভি আকৃতি, এবং ক্যানিয়ন যেন পার্শ্বক্ষয় থেকে নিম্নক্ষয় বেশি হয় তখন ক্যানিয়ন তৈরি হয়। এই গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে ভিভিআই ট্রিপল স্টার। এরপরে রয়েছে অর দিয়ে, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি, একই কোশ্চেন। চলো আমরা দেখে নিচ্ছি মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের দুটি শর্ত বা বায়ুর কাজের প্রাধান্য উল্লেখ করো। অর্থাৎ দেখো মরু অঞ্চলে কিংবা যে সমস্ত মরুপ্রায় অঞ্চল, মানে সম্পূর্ণ মরুভূমি নয়, সেই মরুপ্রায় কিংবা মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য, মানে বায়ুর কাজের কি কি প্রাধান্য লক্ষ্য করা যায় তার দুটি শর্ত বা বায়ুর কাজের প্রাধান্য তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। দেখো ভারতের পশ্চিম বাহিনী নদী, ভারতের পশ্চিম বাহিনী নদী বলতেই আমরা কিন্তু বুঝি, দেখো নর্মদা রয়েছে, তাপ্তি রয়েছে, মাহি রয়েছে, ঠিক আছে। তো এরকম রয়েছে যে নদীগুলো, সেই নদীগুলোর মোহনায় বিশেষ করে যে বদ্বীপ মানে গড়ে ওঠেনি, সেই গড়ে না ওঠার কারণ কি তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, একই কোশ্চেন। তারপরে দেখে নাও অনুদৈর্ঘ্য বালিয়াড়ি আর বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য কি। গতবারে জিউগেন দিয়েছিল, আর দিয়েছিল তোমাদের আরেকটি কোশ্চেন দিয়েছিল যেখানে 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিয়েছো এই মুহূর্তে মনে পড়ছে না, তো জুয়েগেন, হ্যাঁ ইয়ারদাং,
জুইগেন আর ইয়ারদাং এর মধ্যে পার্থক্য দিয়েছিল গতবার। এবার তোমাদের ক্ষেত্রে দেখো এক্সট্রা কোয়েশ্চেন রেখেছি, অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং বারখান বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে আমরা 3 নম্বরের কোশ্চেন দেখে নিচ্ছি। ঘূর্ণবাত এবং প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করো। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয় কেন? দেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন কোশ্চেনটি তোমরা একবার দেখে যেও, ঠিক আছে? সম্ভবত কোশ্চেনটি 2026 সালে দিয়েছিল। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত অর্থাৎ পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে একটি টিকা লেখো। তো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও 2026 সালে দিয়েছি কিনা, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের ফেরেলের সূত্র কি, তারপরে রয়েছে মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো, 3 নম্বরে থাকবে। তারপর রয়েছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? অর্থাৎ বায়ুমণ্ডলে যে আমরা বসে আছি ট্রপোস্ফিয়ার, এরপরে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার কারণগুলো ব্যাখ্যা করতে হবে। তারপরে রয়েছে ওজোন স্তরের কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথবা ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয় কেন, ঠিক আছে? তো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন, একই কোশ্চেন। এরপর রয়েছে ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু কাকে বলে? ইউ আকৃতির উপত্যকায় দেখা যায় পার্বত্য অঞ্চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর মধ্যে 3টি পার্থক্য তোমাদের উল্লেখ করতে হবে। চলো দেখে নিচ্ছি তৃতীয় অধ্যায় হাইড্রোস্ফিয়ার। এই জলমণ্ডল বা বায়ুমণ্ডলের মধ্যে 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে দেখো। নিউ ফাউন্ডল্যান্ড, নিউ ফাউন্ডল্যান্ড কথার মানে হলো উত্তর আমেরিকার কানাডার পূর্ব অঞ্চলে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী কেন? এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি? প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন? দেখো, কোনো একটি অঞ্চলে প্রত্যেক দিন একই সময় কিন্তু জোয়ার ভাটা হয় না, এর পেছনে কারণগুলো কি রয়েছে? ওকে। আর মরা জোয়ার আবার এবং মরা কোটালের মানে মরা জোয়ার কিংবা ভরা জোয়ার এবং মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে 3 নম্বরের। দেখো 3 নম্বরের মধ্যে তোমাদের রয়েছে, এখানে আমি বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। এখান থেকে তোমাদের কিন্তু দেখো 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে না। এরপরে রয়েছে দেখো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলো ব্যাখ্যা করো। জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য কি? ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ। গতবার দিয়েছিল জৈব মানে মানে প্লাস্টিক জাতীয় যে বজ্র পদার্থগুলো রয়েছে, ঠিক আছে, সেই বজ্র পদার্থ সম্পর্কে দিয়েছিল। এবার জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তারপর রয়েছে দেখো বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়। তারপর রয়েছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো ব্যাখ্যা করো। এরপর রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার 3R এবং 4R এর গুরুত্ব কি। তারপর রয়েছে দেখো তোমাদের 7 নম্বরের পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব সংক্ষেপে উল্লেখ করো। এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি ভাগীরথী কিংবা হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাবগুলো আলোচনা করতে হবে। পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে ডবল স্টার মৃত্তিকা সংরক্ষণ। গতবার দিয়েছিল 2 নম্বরের মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে। এবার কিন্তু মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি তোমাদের উল্লেখ করতে হবে 3 মার্কসের। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ভারতের পশ্চিম বাহিনীর নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে না, একটু আগে দিয়েছিলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? ভারতের অরণ্য গবেষণার 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। তারপরে রয়েছে ভাঙর এবং খাদার মৃত্তিকার মধ্যে পার্থক্য আলোচনা করো। ভাঙার বা ভাঙর ভাঙর প্রাচীন পলিমাটি আর খাদার মানে নবীন পলিমাটি, ঠিক আছে। এরপর রয়েছে মালনাথ এবং ময়দানের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ম্যানগ্রোভ অঞ্চলের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং ফলাফল উল্লেখ করতে হবে। এরপর রয়েছে দেখো ভারতের কৃষি, শিল্প, জনসংখ্যা এবং পরিবহন ও যোগাযোগের ব্যবস্থার মধ্যে যেটি রয়েছে তোমাদের, সেখান থেকে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথম কোয়েশ্চেন, ডবল স্টার রয়েছে দেখো পাঞ্জাব এবং হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি তোমাদের ব্যাখ্যা করতে হবে।
পাঞ্জাব এবং হরিয়ানার যে আমাদের রাজ্য রয়েছে উত্তর পশ্চিম ভারতে, সেই পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষি উন্নতি লাভের কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে ভিভিআই রয়েছে, দেখো তোমাদের ভারতের নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করো। দেখো ভারতের নগরায়নের যে সমস্যাগুলো রয়েছে, 3টি সমস্যা উল্লেখ করতে হবে। ভিভিআই রেখেছে কিন্তু দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ ব্যাখ্যা করো। আর আধুনিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝায়? গম চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য উল্লেখ করো। সবুজ বিপ্লবে বলতে কি বোঝের সুফল এবং কুফলগুলি তোমাদের আলোচনা করতে হবে। গাঙ্গেয় সমভূমি অঞ্চল অথবা পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি কেন? দেখো গাঙ্গেয় সমভূমি অঞ্চল বলতে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ বোঝায়, কিন্তু তোমাদের মেনশন করে দিতে পারে পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন। এরপর রয়েছে ভারতের রেলপথে 3টি সুবিধা উল্লেখ করতে হবে। শস্যাবর্তন কৃষি কাকে বলে? ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? উপগ্রহ এবং রয়েছে স্যাটেলাইট এবং টপোগ্রাফি মানচিত্র রয়েছে। দেখো উপগ্রহ এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে 3 নম্বরের প্রশ্নের উত্তর কি, প্রশ্নগুলো কি রয়েছে? দেখো এই ধরনের দেখো তোমরা পুরো তোমাদের পুরো এমসিকিউ রয়েছে, তোমাদের এসএকিউ রয়েছে, তোমাদের তারপরে দেখো ম্যাচিং রয়েছে, মানে স্তম্ভ স্তম্ভ মেলানো রয়েছে, তোমাদের ট্রু ফলস রয়েছে, তোমাদের দেখো তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে, তোমাদের 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরে যে কোয়েশ্চেন এর পিডিএফ উত্তর সম্পূর্ণ তোমরা যদি পেতে চাও 2027 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, সম্পূর্ণ উত্তর পিডিএফ একটি পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে। এই পিডিএফ বুকটি অর্থাৎ সাজেশন বুকটি তোমরা যদি কেউ পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু দেখো 7890404016 এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাদের, কারণ তো এই পিডিএফ নিতে গেলে তোমাদের দেখো 95 পেমেন্ট করলে কিন্তু তোমরা কিন্তু এই পিডিএফ নিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই প্রথমে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে যারা নেবে, অবশ্যই তোমরা টোটাল কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে, উত্তর সহ পেয়ে যাবে। এই পিডিএফ তোমরা জেরক্স করে নিতে পারবে কিংবা তোমরা মোবাইলে ডাউনলোড করে পড়তে পারবে। তো তোমরা যেভাবে হোক তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা পড়তে পারবে, কোনো প্রবলেম নেই, উত্তর সহ পাবে, সঙ্গে ম্যাপ পয়েন্ট তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের রয়েছে প্রথম কোয়েশ্চেন, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো আমরা জানি মহাকাশে যে উপগ্রহ গুলো রয়েছে বিশেষ করে 36,000 কিলোমিটার উপরে রয়েছে, আর রয়েছে কোন 7 থেকে 9,000 কিলোমিটার, 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় যে উপগ্রহগুলো রয়েছে। দেখো এগুলোর বৈশিষ্ট্য কি হতে পারে। আর সেকেন্ড কোশ্চেন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহারের বিভিন্ন ধরনের স্কেল তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড কোশ্চেন, ভূ সমলয় আর রয়েছে সূর্য সমলয় উপগ্রহগুলোর মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভগ্নাংশ সূচক বা আর এফ আর এফ আর এফ কথার মানে হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল সূচকের ব্যবহার তোমাদের উল্লেখ করতে হবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝায়? চলো এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 5 নম্বরে কোশ্চেন। দেখো তোমাদের মাধ্যমিকের 2027 সালের 5 নম্বরে কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট হতে চলছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করছি, 5 মার্কস। চলো দেখে নেওয়া যায়। প্রথম কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। সেকেন্ড কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ বা চিত্র সহ উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে। এরপরে দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ আলোচনা করতে হবে। এক্সট্রা কোশ্চেন পড়তে পারো। সঞ্চয় কার্যের ফলে দিয়েছিল কিন্তু 2006 সালে, তাই সঞ্চয় কার্য পড়ার দরকার নেই, একবার ক্ষয়কার্য পড়ে যাবে, তার কারণ শর্ট কোশ্চেন আসলেও তোমরা লিখে দিতে পারবে। এরপরে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল, 5 নম্বরের কোশ্চেন। দেখো বিশ্বের
বিশ্ব উষ্ণায়ন বা ভূপৃষ্ঠের উষ্ণায়ন বা গ্লোবাল 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 ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং এর গুরুত্বপূর্ণ প্রভাবগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে ভিভিআই ট্রিপল স্টার, ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের স্তরের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। এরপরে রয়েছে পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে 4 নম্বরে ভিভিআই পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের কারণগুলো চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ক্রান্তীয় মৌসুমী বায়ুর বা মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের ভূপৃষ্ঠের বায়ুচাপের প্রধান কারণগুলো, বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলো ব্যাখ্যা করতে হবে। এরপর আমরা দেখে নিচ্ছি পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি। মানে নিয়ত বায়ু আমরা জানি নিয়মিতভাবে যে বায়ু সারা বছর একটি নির্দিষ্ট দিক থেকে আগমন হবে আর একটি নির্দিষ্ট দিকেই প্রবাহিত হবে, কোনো রকম হেরফের হবে না, সেই বায়ুকে নিয়ত বায়ু বলে। যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এই বায়ুর উৎপত্তি, গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো ভিভিআই ট্রিপল স্টার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, মানে ভূমধ্যসাগর যে রয়েছে সেই ভূমধ্যসাগরের অবস্থান কোথায় রয়েছে, কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে, তার বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার থেকে দুটি কোশ্চেন দিয়েছি ভিভিআই। প্রথমটি সমুদ্র স্রোতের সৃষ্টি কিংবা নিয়ন্ত্রণগুলি কিংবা উৎপত্তির কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে ট্রিপল স্টার চিত্র সহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করবে। এরপরে এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি জোয়ার ভাটার ফলাফলগুলো ব্যাখ্যা করো। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের কোনো কোশ্চেন থাকবে না। এরপরে পঞ্চম অধ্যায় থেকে রয়েছে দেখো 5 নম্বরের প্রশ্ন। ট্রিপল স্টার ভিভিআই উত্তর এবং দক্ষিণ ভারতে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। ভারতবর্ষের উত্তর ভারতে যে নদীগুলো রয়েছে আমরা জানি সারা বছর বরফ গলা জলে পুষ্ট নদী, সারা বছর নদীতে জল থাকে, বিদ্যুৎ তৈরি করাও কিন্তু সুবিধা হয়। আর দক্ষিণ ভারতের নদীগুলোতে কিন্তু বর্ষার জলে পুষ্ট, তবে নদীগুলোতে প্রাচীন নদী, আর সেই নদীতে কিন্তু জল থাকে না, কেবলমাত্র বর্ষার সময় জল পাওয়া যায়। সেই প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করতে হবে। সেকেন্ড কোশ্চেন ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রাকৃতিক বিবরণ দিতে হবে। ভারতের পশ্চিম হিমালয়ের, ওকে, পশ্চিম হিমালয় রয়েছে, মধ্য হিমালয় রয়েছে, পূর্ব হিমালয় রয়েছে, তবে পশ্চিম হিমালয়ে তোমাদের ভূপ্রাকৃতিক বিবরণ দিতে হবে। এরপরে রয়েছে দেখো ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করতে হবে। এক্স আরেকটি কোশ্চেন দিয়েছি, দেখো উত্তর থেকে দক্ষিণ হিমালয়ের শ্রেণীবিভাগ করো এবং তাদের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। তোমাদের যদি পড়া থাকে এক্সট্রা কোশ্চেনটি পড়তে পারো। এরপরে রয়েছে দেখো ভারতের কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। কৃষ্ণ মৃত্তিকা কথার মানে মহারাষ্ট্রে যে কালো মৃত্তিকা রয়েছে, মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের উত্তর অংশে, উত্তর পশ্চিম উপকূলে এই সমস্ত অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা, বিশেষ করে মহারাষ্ট্রে, গুজরাটে, তো সেই মৃত্তিকার বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিভিআই ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন এবং বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে ভারতের জলবায়ু। দেখো ভারতের জলবায়ু বিশেষ করে মৌসুমী জলবায়ুর যে প্রভাব এবং গুরুত্ব উল্লেখ করা একটা কোশ্চেনই দিয়েছি। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশ থেকে 5 নম্বরের কোশ্চেন রয়েছে ভিভিআই। দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি লাভের কারণ কি, এই কোশ্চেন দেখে যাবে। তো 26 সালে দেয়নি, 2025 সালে দিয়েছিল, তবে এবারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের গম। দেখো ভারতের গম, কফি এবং কার্পাস ইক্ষু চাষের ভৌগোলিক পরিবেশ তোমাদের ব্যাখ্যা করতে হবে। গতবার তোমাদের কিন্তু দিয়েছিল, দেখো দিয়েছিল, হ্যাঁ, গতবার দিয়েছিল চা, ঠিক আছে, চা দিয়েছিল, তোমাদের এবার গম, কফি আর রয়েছে দেখো তোমাদের বিশেষ করে রয়েছে কফি, কার্পাস রয়েছে, তারপরে রয়েছে দেখো তোমাদের ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। ওকে, আমরা দেখে নিচ্ছি। এরপরে রয়েছে তোমাদের ভিভিআই রয়েছে ভারতের, দেখো ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের দেখো একদেশী ভবনের বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে মানে এই দেখো এই কোশ্চেন এবার ভিভিআই গতবার দিয়েছিল কিন্তু দেখো, মানে 2026 সালে দিয়েছিল কিন্তু দেখো 2026 সালে দিয়েছিল পূর্ব এবং মধ্য ভারতে যেই আম, রয়েছে লৌহ ইস্পাত শিল্প, যেমন রয়েছে লৌহ ইস্পাত শিল্প রয়েছে রয়েছে দুর্গাপুর, রাউরকেল্লা,
তারপরে কুলটি, বার্নপুর, এই যে যেই পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলো রয়েছে, সেটি কিন্তু পরীক্ষা দিয়েছিল। এবারের ক্ষেত্রে কিন্তু পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের একদেশীয় ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা আশা করি পাবে। ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস শিল্পের উন্নতি লাভের কারণ কি, ব্যাখ্যা করো। চিত্র সহ তোমরা যদি দিতে পারো তবে বেটার হবে। এরপরে ভিভিআই রয়েছে, ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা উল্লেখ করো। দেখো নগরায়ন মানে কিন্তু দেখো যে কোনো শহর বা নগর ধীরে 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 বৃদ্ধি পেয়ে বড় আকারে নগরে যখন পরিণত হবে, সেই বড় আকারে নগরে যখন পরিণত হবে তার বিভিন্ন প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমগুলো কি কি ব্যাখ্যা করতে হবে। আমি বলতে গেলে অনেক সময় লাগবে। এক্সট্রা কোশ্চেন রয়েছে, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন। আর রয়েছে দেখো ভারতবর্ষে, এত বড় ভারতবর্ষ, সেই ভারতবর্ষে দেখো ঋতুভিত্তিক দেশ, এই ঋতুভিত্তিক দেশ হওয়ার জন্য বিভিন্ন ধরনের 3 রকম 4 রকম ফসল তৈরি করা হয়। তো এই ভারতবর্ষের কৃষি কাজে, মানে ঋতুভিত্তিক দেশ, কৃষি কাজের জন্য জলসেচের প্রয়োজন কেন হয়। এরপরে রয়েছে বহু ফসল চাষ করা হয়। তারপরে মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা, এগুলো রয়েছে। আর আর রয়েছে বিভিন্ন মাটিতে জল ধারণ ক্ষমতা বিভিন্ন, এরকম কারণ রয়েছে। এই জন্য জলসেচের প্রয়োজন রয়েছে। ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি কারণ তোমাদের উল্লেখ করতে হবে। দেখো ভারতের যে পরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থার গুরুত্ব, 5টি গুরুত্ব আলোচনা করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পিডিএফ নিতে চাইছো বা নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পে করবে 9062, দেখো 386669, সম্পূর্ণ নোটস, তোমাদের শর্ট কোশ্চেন থেকে শুরু করে তোমাদের 5 নাম্বার ম্যাপ পয়েন্টিং, আমার নিজের হাতে নিজের সাজেশন, বিগত সালের কোশ্চেনগুলো, বিগত 10 ইয়ার্স পর্যবেক্ষণ করে রিসার্চ করে তোমাদের কিন্তু এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে। যারা নেবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে তোমরা প্রথমে যোগাযোগ করবে। আর যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই তোমরা পেমেন্ট করবে। তোমাদের জন্য দেখো, আর 100 দেখো 5 টাকা নয়, তোমাদের জন্য 95 তোমরা পেমেন্ট করলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। বাকি তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো তোমাদের পরীক্ষা সবার জন্য বেটার হয় 2027 সালে, এই আশাই কামনা করি। আর ভালো থেকো, সুস্থ থেকো। এখন থেকে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তোমরা পরীক্ষার 1 মাস আগে জাস্ট তোমরা শুধু বাড়িতে বসে পরীক্ষা দেবে। ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে।